এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন সাগর কুমার পাঠকের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, বর্ধমানের রাতের ভয়। অভিনয় রয়েছে নীল, বর্ণালী, সৌরভধ্বনি সাহা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। আমরা ঘুরতে ঘুরতে আজ বর্ধমানে চলে এসেছি। তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, সাগর কুমার পাঠকের লেখা বর্ধমানের রাতের ভয়। তেলিহাটি থেকে গোবিন্দপুর কানা দামোদরের অবস্থা বেশ সঙ্গীন। কেউ বলবে না এককালে এই কানা দামোদরের নৌকা চলত। তখন অবশ্য এর নাম ছিল কৌশিকী। বর্ধমানের জামালপুরে মূল দামোদর থেকে বিচ্ছিন্ন হয়ে কানা দামোদর হুগলি হয়ে হাওড়া জেলায় ঢুকেছে। এরপর পাঁচলা থেকে বাসুদেবপুরের রাজাপুর খালে এসে মিশেছে কানা দামোদর। তারপর এই রাজাপুর খালের মাধ্যমে উলুবেড়িয়ায় হুগলি নদীতে এসে কানা দামোদর শেষমেশ মিশে গেছে। নদীর দুপারের তেলিহাটি, ঝিংরা এইসব গ্রামের মানুষরা খুব আতঙ্কে থাকেন। এই বুঝি ডিভিসি দামোদরে জল ছাড়ল। শ্রাবণ মাস পড়ে গেছে। কালা দিলীপ নদীর ধারে নন্দর পাশে বসে এইসব বলে যাচ্ছিল আপন মনে। নন্দ একটু কম কথার মানুষ। খুব প্রয়োজন না হলে হু হা ছাড়া বিশেষ কথা বলে না। অবশ্য তার নিজের কথা বলার লোক প্রায় কেউই নেই, এই এক দিলীপ ছাড়া। কানে কম শোনে বলে লোকে বলে কালা দিলীপ। আসলে গ্রামে দিলীপ নামে আরেকজন আছে। সে আবার সুদের কারবার করে বলে লোকে বলে সুদ দিলীপ। কানা দামোদরের ধারে এই অশ্বত্থ গাছটার নিচে বসে দুজনে সেই সন্ধ্যাবেলা থেকে গেঁজাচ্ছে। আজও সকাল থেকে বৃষ্টি হয়ে বিকেল বেলায় থেমেছে। তারপর দুই বন্ধু মজা নদীর ধারে এই গাছ তলায় চলে এসেছে। সেই ছোটবেলা থেকে ওরা এখানে আছে। পাঠশালার গণ্ডি পেরিয়ে দুজনের কেউই অবশ্য আর লেখাপড়া করেনি। দিলীপ চাষবাস করে চালাতো, আর নন্দ বাবার মুদির দোকানে গিয়ে বসেছিল। নন্দর বাবা খুব অল্প বয়সে ছেলের বিয়ে দিলেও নতুন বউটা বিয়ের 1 বছরের মধ্যে 3 দিনের জ্বরে ভুগে মারা যায়। নন্দ কচি বউটাকে শ্মশানে পোড়াতে নিয়ে এসে দেখে বুড়ো ডোমটা শ্বাসের ব্যামোয় খুব কষ্ট পাচ্ছে। দিনের পর দিন গাঁজার নেশা করে তার বুকটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। অগত্যা সেও হাত লাগিয়েছিল নিজের বউকে পোড়ানোর কাজে। সঙ্গে আসা গ্রামের লোকজন, বিশেষ করে দিলীপ অনেকবার করে বারণ করেছিল এই কাজটা করতে, কিন্তু নন্দ শোনেনি। ভেতর থেকেই যেন কে তাকে বলছিল এই কাজটা করার জন্য। বউয়ের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর একদিন ভোরবেলা সে আবার এই শ্মশানে চলে আসে। ডোমবুড়োটা তখন মৃত্যুশয্যায়। ওর আসার অপেক্ষাতেই যেন তার প্রাণটা আটকে ছিল। বুড়ো সেদিন রাতেই মারা যায়। মাঘ মাসের সেই রাতে বুড়োর মুখে শেষ জলটা দেওয়ার পর যখন সেটা ফোঁকলা দাঁতের গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যায়,
তখনই সে তার ভবিষ্যৎ জীবন ঠিক করে ফেলল। পরদিন সকালে একদল সববাহী যাত্রী এসে ডোমের খোঁজ করলে সে বুড়োর চালাঘর থেকে বেরিয়ে আসে। নতুন লোক দেখে তারা অবাক হলেও বুড়োর ঘটনাটা শুনে তারা নতুন ডোমকেই দায়িত্ব দেয়। সেদিন পাশাপাশি দুটো চিতা জ্বলেছিল। নন্দ নিখুঁতভাবে অন্তিম যাত্রার সবকিছু পালন করছে দেখে লোকজন অবাক হয়ে যায়, কিন্তু নন্দর কানে কানে কে যেন বলে দিচ্ছিল কার পর কি করতে হবে। অবশ্য সে ছাড়া সেই আওয়াজ কেউ শুনতে পায়নি। দিলীপ সেদিন ছুটে এসেছিল শ্মশানে, কিন্তু স্বল্পভাষী বন্ধুর মুখে সব শোনার পর আর আপত্তি করতে পারেনি। তবে তারপর থেকে নিয়মিত ও নদীর ধারে বন্ধুর কাছে এসে বসে থাকে। ওর দুটো ছেলেই এখন শক্ত সমর্থ হয়ে যাওয়ায় আর ওকে চাষের কাজে থাকতে হয় না। তাই দিলীপ সারাদিন ঘুরে বেড়ায়, তবে সন্ধ্যাবেলা একবার হলেও নদীর ধারে আসে। ওদের বাড়িটাও নদীর থেকে খুব বেশি দূরে নয়, আর নন্দ শ্মশান থেকে ঠিক হাজির হয়ে যাবে তাদের পুরনো আড্ডায়। নিভে যাওয়া বিড়িটা আরেকবার লাইটার দিয়ে ধরিয়ে তাতে একটা শোক টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে দিলীপ বলল, ঝিংড়ায় শুনলাম খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নন্দ বিড়ি খায় না। শুধু বিড়ি কেন, ও কোনো নেশাই করে না। বলে মরা পোড়ানোই নাকি তার নেশা। নন্দ কাঁধ থেকে গামছাটা নামিয়ে ঘামে ভেজা মুখটা মুছে নেয়। এত বৃষ্টির পরেও ভ্যাপসা গরমটা কাটেনি। জলে ভেজা অশ্বত্থ গাছটাও যেন ওদের কথা চুপচাপ শুনে যাচ্ছে। কানা দামোদরের চেহারাটা আজ একটু ভালো। ব্যাঙের দল সোল্লাসে চিৎকার করে আহ্বান জানাচ্ছে তার সঙ্গিনীদের। টুপটুপ করে এখনো গাছের পাতা থেকে জল পড়ে যাচ্ছে। এমন সময় দূর থেকে বলহরি হরি বল ধ্বনি শুনে নন্দ উঠে পড়ল। দিলীপের খাটো কানে সমবেত ধ্বনিটা ধরা না পড়ায় সে বলল, কিরে উঠে পড়লি? আসছে। কি আসছে? দিলীপের কথার উত্তর না দিয়ে নন্দ হাঁটা লাগায় শ্মশানের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই দিলীপ বুঝতে পারে নন্দ কেন চলে গেল। সব যাত্রীর দলটা তখন ওর সামনে দিয়ে চলেছে। খাটিয়ার উপরে শুয়ে থাকা লোকটাকে ও চেনে না, তবে সামান্য যে কটি লোক এটা বই নিয়ে চলেছে তাদের চেনে। এরা সব ওদের পাশের গ্রামেই থাকে। নিতান্ত কৌতূহল বশত ও দলটার পিছু নিল। আবারও বৃষ্টি শুরু হলো। দ্রুত পা চালালো দিলীপ। শ্মশানে এসে দেখল খাটিয়াটা টিনের ছাউনির নিচে রেখে লোকজন নন্দর সাথে কথা বলছে। আস্তে আস্তে মৃতদেহটার দিকে এগিয়ে গেল সে। চোখের ওপর তুলসী পাতা চাপা দেওয়া সত্ত্বেও ওর কেন যেন মনে হচ্ছিল মৃতদেহটা ওর দিকে নজর রাখছে। ভালো করে আবার দেখল দিলীপ। না, মানুষটাকে সে চেনে না। অন্তত বেঁচে থাকা অবস্থায় এর সাথে তার কোনোদিনই দেখা হয়নি। টিনের চালের ওপর বৃষ্টির ঝমঝম শব্দ বাড়ার সাথে সাথে ও বুঝল যে বৃষ্টির বেগ আরও বেড়েছে। এমন সময় আকাশে বিদ্যুতের সাদা আলোর ঝলকানির পর মুহূর্তেই তীব্র বাজের শব্দে ওর কানে তালা লেগে গেল। অন্ধকারে টিনের শেডে টিম টিম করে হলুদ একটা বাল্ব জ্বললেও বাজের ঝলকানিতে ও পরিষ্কার দেখতে পেল
মরাটা চোখ খুলল। চোখের উপর তুলসী পাতা দুটো অল্প অল্প নড়ছে। মরা যেন চোখ পিটপিট করছে। পর মুহূর্তেই নিজের চোখটা কচলে নিয়ে দেখল সবকিছুই স্বাভাবিক। এমন সময় নাড়ু চালা ঘরে ঢুকল, বোধহয় হাতে একটা বিড়ি। ওকে দেখে হাতটা পেছনের দিকে লুকিয়ে জোরে জোরে বলল, কি খুড়ো, বৃষ্টিতে আটকে পড়েছো বুঝি? ঠিক আছে, এই আমাদের কাছে বড় ছাতা আছে অনেকগুলো, একটু অপেক্ষা করো। মরা পড়ানো হয়ে গেলে একেবারে আমাদের সাথেই ফিরবে। হ্যাঁ আচ্ছা নাড়ু, এই লোকটা কে রে? আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না। আরে উনি আমাদের গ্রামে নতুন নিয়েছিলেন। ওই তো হারু আসছে, ওকে জিজ্ঞাসা করো, ও বলতে পারবে। বলেই নাড়ু কেটে পড়ল। বোধহয় হাতেই বিড়িটা পুড়ে শেষ হয়ে যাবে বুঝতে পেরে ও জল মাথায় নিয়েই সরে গেল। হারু ছাতাটা বন্ধ করে বাঁশের বেঞ্চিটাতে বসল। হ্যাঁ রে হারু, এই লোকটা কে? আর বলো না দিলীপ কাকা, লোকটা 1 মাস আগে গ্রামে এসে হাজির। অনেক আগে নাকি উনি এখানে থাকতেন। কি মাখতেন? আরে থাকতেন, উফ, আরে তা একটু জোরে বল না বাপ। অনেক আগে নাকি ওনারা এই গ্রামেই থাকতেন। এখন অবশ্য ওর পরিবারের কেউ আর এখানে থাকে না। নাম বলেছিলেন অশ্বিনী তালুকদার। তা উনি আমাদের বাড়ি এসে বললেন কার কাছে নাকি উনি শুনেছেন আমাদের নাকি ঘর খালি আছে, সেখানে উনি কদিন ভাড়া থাকতে চান। তুমি তো জানো দাদা, কলকাতায় চাকরি পেয়ে বৌদি বাচ্চাকে নিয়ে চলে যাওয়ার পর আমাদের একটা ঘর খালি পড়ে থাকে। তা ঠিক হলো উনি থাকবেন, আর 3 বেলা আমাদের হেঁসেল থেকে খাবার যাবে, আর আমি দরকার মতো ওনার ঘরের কাজগুলো করে দেব। ওই ঘরটর পরিষ্কার করা, বিছানাপত্র গুছিয়ে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া, একটু আধটু বাজার করে দেওয়া। এর জন্য উনি আমাদের যে টাকা দেবেন বললেন, তাতে আমরা অবাক হয়ে গেছিলাম। আর আমার মাইনে ছাড়াও মাঝে মাঝে আমায় বকশিসও দিতেন। 1 মাসে আমি যা পেয়েছি তাই গ্রামে বসে কাজ করে পাবো সেটা কোনোদিনই ভাবিনি। বাবা, লোকটা কেমন খ্যাপাটে মার্কা ছিল। কখনো তার ঘরে আমাকে একা একা থাকতে দিত না। ঝাড় দিলে, মুছতে গেলে সব সময় দরজার গোড়ায় দাঁড়িয়ে কড়া নজর রাখত। কাজ হয়ে গেলে আমাকে বার করে দিয়ে আবার দৌড়েটে কি যে সারাদিন ঘরে বসে খুটখাট করতো কে জানে। মাঝে খাবার আনার জন্য আমাদের ঘরে আসতাম, আর সন্ধে হলেই ছুটি। বিকেলেই ওনার রাতের খাবার দিয়ে আসতাম। লোকটা একটু খ্যাপাটে গোছের ছিল, তবে খারাপ নয়। কথা বলতো, দরকার পড়লে সাহায্য করত। হারু এত কথা বললেও দিলীপ কতটা শুনতে পেল কে জানে, কারণ জোরে কথা না বললে দিলীপ সব কিছু শুনতে পায় না। তবে লোকের ঠোঁট নাড়া দেখে সে বোঝার চেষ্টা করে। একটু জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। ও হ্যাঁ, তা বুঝলে খুড়ো, গত 3 দিন আগে দেখি বিকেলবেলা ছোট্ট ঘরের, মানে উনি যেখান থেকে থাকতেন ওটার দরজা খোলা। রাতে রুটি খাবে না ভাত সেটা জানতে তার ঘরে গেলাম। গিয়ে দেখি ঘরে কেউ নেই। ঘরে দেখি নানা রকম যন্ত্রপাতি। আমি তো চাই ওসব কিছুই বুঝতে পারছি না। এমন সময় পিছন থেকে অশ্বিনী বাবুর গলা শুনলাম। কি চাই হারাধন? তোমাকে না বলেছি আমি না থাকলে ঘরে ঢুকবে না? অশ্বিনী বাবুর এরকম রাগ আমি এর আগে দেখিনি। ওনাকে কেমন যেন অদ্ভুত লাগছে। পরে বুঝলাম ওনার কানে একটা যন্ত্র লাগানো, আর চোখে একটা অদ্ভুত সবুজ গাছের চশমা, অনেকটা ওই গগলসের মতো। হ্যাঁ, অনেকটা ওই গগলসের মতো। উনি নিশ্চয়ই ঘরে উদ্ভট কিছু একটা আবার করেছিলেন। তা আমি আমতা করে বললাম, না মানে আপনি রুটি খাবেন না ভাত, তাই জানতে এসেছিলাম। আজ রাতে আর কিছু খাবো না, শুধু একটু দুধ হলেই হবে। আমার কাছে বিস্কুট আছে, রাতে তাই খেয়ে নেব। ভরপেট খেলে রাত জাগতে পারবো না। আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। তারপর সন্ধ্যা নামার আগেই রান্নাঘরের কেরোসিন স্টোভের উপর দুধের বাটিটা ঢাকা দিয়ে রেখে এলাম।
অন্যান্য দিনের মতো বাবু নিজেই রাতে স্টোভে খাবার গরম করে খেয়ে নেবে। পরদিন সকাল হতেই ওনার ঘরে গেলাম, দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে গ্রামের লোকেদের খবর দিলাম, তারাও অনেক ডাকাডাকি করলো। তখন মোড়ল পুলিশে খবর দিতে বলল। পুলিশ এসে তালা ভাঙার পর ঘরের ভেতরে গিয়ে দেখি অশ্বিনী বাবু ভেতরের ছোট ঘরে মরে পড়ে আছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। কোনো রকমে ওনার চোখ দুটো বন্ধ করা হলো। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও বাবুর কোনো ঠিকানা পেল না। আমার বাবাকে পুলিশ খুব ধমকালো এইরকম অজানা অচেনা লোককে থাকতে দেওয়ার জন্য। শেষে মোড়ল এসে জানালো আমরা গায়ের লোকেরাই অশ্বিনী বাবুর মরা পোড়াবো, আর সন্ধ্যায় ওনার দেহ পেয়েছি। তারপর শ্মশানে আসতে আসতে তো রাত হয়ে গেল। প্রায় ঘন্টা দুয়েক পেরিয়েছে। বৃষ্টি বেশ ধরে এসেছে। নন্দর নেতৃত্বে মরা পোড়ানো প্রায় শেষের দিকে। এমন সময় নাড়ু চিৎকার করে বলল, দিলীপ কাকা, একবার শোনো তো। কম বয়সী ছেলেদের জটলার থেকে একটু দূরে দাঁড়িয়ে এক মনে বিড়ি খেতে খেতে ডাকটা শুনে সেদিকে এগিয়ে গেল কালা দিলীপ। ও গাঁয়ের মোড়লের ব্যাটা হাতের তেলেও একটা সরু বাঁকানো ইঞ্চি দুয়েক লম্বা জিনিস নিয়ে নেড়ে চেড়ে দেখছে। ছেলেটা শহরের স্কুলে মাস্টারি করে বলে দিলীপ শুনেছে। ছেলেটা বলল, পুরো তুমি তো কানে কম শোনো, তাই না? এইটা এক ধরনের মেশিন। এটা কানে লাগালে যারা কানে কম শোনে তারা আবার পরিষ্কার সব শুনতে পায়। হ্যাঁ, পুলিশ যাওয়ার পর আমি বুড়োর ঘর থেকে পেয়েছি। আরে আমার এক বন্ধু কলকাতায় বড় হাসপাতাল থেকে ওর মায়ের জন্য এরকম একটা মেশিন কিনেছিল। দেখো তো, তুমি এটা কানে লাগালে কানে লাভ হয় কি না? দিলীপের ইচ্ছা ছিল না। সে সেকেলে লোক, আর এ মরা মানুষের জিনিস। কিন্তু ছেলে ছোকরাদের উৎসাহে অনিচ্ছা সত্ত্বেও সে ওটা কানে লাগাতে হলো তাকে। প্রথমে মেশিনটা ঠিকমতো কানে লাগাতে পারছিল না দিলীপ। তারপর হারু এসে কায়দা মতো কানে লাগিয়ে দিতে সেটা দিব্যি ফিট করে গেল। সে ওই বুড়োটাকে কানে এই মেশিনটা বেশ কয়েকবার লাগাতে দেখেছে। নাড়ু বলল, এই মেশিনের ছোট ট্যাবলেটের মতো ব্যাটারি আছে, উনি অনেকগুলো কিনে ড্রয়ারে রেখে দিয়েছে। তোমায় দিয়ে দেবো কান, আর ব্যাটারি কিভাবে পাল্টাতে হয় সেটাও দেখিয়ে দেবো, কেমন? কথাগুলো বেশ স্পষ্ট শোনালো কালা দিলীপের কানে। কথাটা বলে হারু বেশ আত্মপ্রসাদের ভঙ্গিতে চাইলেও সবার দৃষ্টি এখন দিলীপের দিকে। মাস্টার বলল, খুড়ো, কি বুঝছো? কথাটা সে ইচ্ছে করেই বেশ আস্তে বললেও স্পষ্ট শুনতে পেল দিলীপ। গাছের পাতা থেকে টুপ টুপ করে টিনের চালায় পড়া বৃষ্টির আওয়াজ, ছেলে ছোকরাদের চাপা গুঞ্জন, মরা পোড়ানোর কাঠের আগুনে চটচট করে পোড়ার আওয়াজ সব স্পষ্ট শুনতে পাচ্ছে সে। ফট করে একটা আওয়াজ হতেই সে বলল, মরার খুলির ফাটার আওয়াজ শুনতে পেলাম রে। সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। শুধু মরাটা পোড়াতে পোড়াতে নন্দ বলল, তুই কালা দিলীপই ভালো ছিলিস। রাতের বেলা দিলীপ বাড়ি ফিরে যখন বড় ছেলের বউয়ের কাছে বাইরে থেকে একটু আগুন, লোহা আর নিম পাতার ব্যবস্থা করতে বলল, ভেতর থেকে ছোট ছেলের বউয়ের চাপা গলা সে শুনতে পেল। ঘাটের মড়াটা একেবারে নিজে হচ্ছে চিতায় কেন উঠে গেল না? তাইলে এক কেড়ে সব ব্যবস্থা করে রাখতাম। কথাটা মনের মধ্যে
বড্ড বাজল তার। ছোট ছেলের বউ মুখোড়া, সেটা সে জানে, কিন্তু সে যে এত বড় কথাটা অবলীলায় বলতে পারবে সেটা সে ভাবতে পারেনি। হয়তো আগেও এরকম বলেছে, কিন্তু কানের সমস্যার জন্য সেটা শুনতে পায়নি দিলীপ। দিলীপ ঠিক করল আগে থেকে ওই মেশিনটার ব্যাপারে কিছুই বলবে না। কান থেকে জিনিসটা খুলে হাতের মুঠোয় নিয়ে কুয়োতলায় সে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে পড়ল। বাড়ির সবাই শুয়ে পড়তেই জিনিসটা সে তার ট্রাঙ্কে তালা বন্ধ করে রাখবে বলে আবার পা টিপে টিপে উঠল। রান্নাঘরের পাশের এই ছোট ঘরটায় সে বহুদিন ধরেই আছে। সৌদামিনী চলে যাবার পরই বড় ছেলের বউ তাদের ঘরটায় দখল নেওয়াতে সে এক প্রকার বাধ্য হয়ে এই ঘরটায় চলে এসেছে। ট্রাঙ্কটা খুব সাবধানে খুলে একটা ভাঁজ করা বেনারসির ভেতর থেকে একটা কাঁচ ভাঙা ফটো ফ্রেম সে বার করল। একটা সাদা কালো ছবি। ছবিটার কিছু কিছু জায়গায় সাদা হয়ে গেলেও সৌদামিনীর বড় বড় উজ্জ্বল চোখগুলো বেশ স্পষ্ট। একবার তার সাথে কলকাতায় বেড়াতে গিয়ে বড় শখ করে ছবিটা তুলিয়েছিল সৌদামিনী। সে চলে যাবার পরে হয়তো তার বাড়ির লোকেরা এই ফটোখানাও ফেলে দেবে, মুছে যাবে তার গোটা জীবনের শেষ স্মৃতিচিহ্নটুকু। ছবিটার উপর পরম স্নেহে হাত বোলালো দিলীপ। হঠাৎ কি মনে হতে মেশিনটা কানে গুজে ছবিটার দিকে তাকিয়ে বলল, দেখেছ, আজ আমিও তোমার মতো গয়না পড়েছি। যখন তার মন খারাপ হয় রাতের বেলা এই ছবিটা বার করে আপন মনে তার সৌদামিনীর সাথে কথা বলে। সৌদামিনী যতদিন বেঁচে ছিল প্রতিদিন রাতে দুজনে সারা দিনের সব কথা পরস্পরকে জানাতো। সৌদামিনী খুব আস্তে কথা বললেও তার পান খেয়ে টুকটুকে লাল হয়ে যাওয়া ঠোঁটের নড়াচড়া দেখে দিব্যি বুঝতে পারত সে। ও মারা যাওয়ার পর অবশ্য সবটাই একতরফা হয়ে গেছে। হঠাৎ দিলীপের মনে হলো তার কানে দূর থেকে একটা কণ্ঠ ভেসে আসছে। কার কণ্ঠ এটা? বড় চেনা চেনা লাগছে। বহুদিন আগে যেন সে রোজ শুনত এই গলাটা। না না, এ হতে পারে না, সৌদামিনী। এবার গলাটা আরেকটু স্পষ্ট শোনা গেল। বুড়ো বয়সে যত ঢং। না, আর কোনো ভুল নয়। এই কথাটা তাকে প্রায় বলতো সৌদামিনী। সে এবার সাহস সঞ্চয় করে বলল, না না, ঢং কেন হতে যাবে? তাহলে যে ওটা ট্রাঙ্কে তুলে রাখছিলে যে বড়। আসলে ওটা কানে লাগিয়ে ছোট বউয়ের কথাটা শুনে মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল, তাই। ও, ছোট বুঝি আবার মুখ চালানো শুরু করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। না না, ও কচি মেয়ে, তাছাড়া ও আমায় শুনিয়ে শুনিয়ে তো বলেনি। আমি মেশিনটা কানে লাগিয়েছিলাম বলে শুনতে পেয়েছি। আমি শুনতে পাবো জানলে নিশ্চয়ই বলতো না। তুমি থামো তো। সারা জীবন এমন মিন মিন করে গেলে বলেই তো সারাটা জীবন কেউ তোমায় পাত্তা দিল না। এই দাঁড়াও তো, আমি একটু আসছি। আর আজ রাতে যদি কিছু ঘটে, তুমি আগে ভাগে যেন আবার বাড়িয়ে কোনো কথা বলতে যেও না। কথাটা বলার পরেই দিলীপের মনে হলো তার গায়ের পাশ দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল।
ছবিটাকে সৌদামিনীর বিয়ের বেনারসিটা দিয়ে মুড়ে তারপর তার উপরে মেশিনটা সাবধানে রেখে বাক্সটাকে বন্ধ করে শুয়ে পড়ল হতবাক দিলীপ। এই ছোট, এই এই কি হলো তোর? ওঠ ওঠ না, এই কি অবস্থা হলো দেখো দেখি। একটু পরেই বাইরে চেঁচামেচি শুনে মেশিনটা আবার কানে লাগিয়ে বাইরে এলো। দেখল ছোট বৌমা অজ্ঞান হয়ে কলঘরের বাইরে বাঁধানো চাতালটায় পড়ে আছে, আর বড় বৌমা তার মুখে জলের ছিটে দিচ্ছে। দুই ছেলে কেষ্ট আর লালু হতভম্বের মতো কেবল দাঁড়িয়ে। জ্ঞান ফিরলে ছোট বৌমা ভয়ার্ত চোখে বলল, আমি আমি জল ছাড়তে গেছি বাথরুমে, মনে হলো পেছনে যেন কে দাঁড়িয়ে। ঘুরে দেখি শাহরি ঠাকুরুন, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে গো। আমার দিকে সে লাল চোখে তাকিয়ে বলল, ছোট বৌমা, আজকাল তোর খুব মুখ হয়েছে না? লালুর বাপ তো তোরও বাপ হয় নাকি? মানুষটা নিরীহ বলে তাকে অমন আকথা কুকথা তুই কইবি, এ তো আমি সইব না। ফের যদি দেখিছি তুই মুখ চুটিয়েছিস, তাহলে আমি কিন্তু তোর ঘাড় একেবারে মোটকি দেব। আর আজই তুই মানুষটার পায়ে দড়ি ক্ষমা চাইবি, মনি তাকে যেন। তারপরে উনি হাওয়ায় মিলিয়ে গেলেন, আর আমি মূর্ছা গেলাম। ছোট বউয়ের চোখ শ্বশুর মশাইয়ের দিকে পড়তেই সে পড়িকি মরি করে তার দিকে ছুটে গেল। তারপর তার পায়ের কাছে আছাড় খেয়ে পড়ে বলল, আমায় আমায় ক্ষমা করো বাবা, তোমায় অনেক অকথা কুকথা বলেছি। এই এই নাক মলছি, কান মলছি, আর এমন কাজ করব না। দিলীপ কি করবে বুঝতে পারছিল না। এই অভিজ্ঞতা তার নতুন। সে শুধু বলতে গেল, থাক থাক, ঠিক আছে ঠিক আছে। একদম আদিক্ষিতা করবে না বলে দিচ্ছি। বেচারা দিলীপ আর কথা না বাড়িয়ে সুরসুর করে ফের ঘরে ঢুকে গেল। খাটের ফ্রেম থেকে লাল কালো তারের ডগায় ঝোলানো সুইচ টিপে আলোটা নেভাতে যাবে, কেষ্ট তার কনিষ্ঠটি এসে ঘরে ঢুকল। এক গোছা 100 টাকার নোট তার দিকে বাড়িয়ে বলল, চাল কলের মালিক ধান বিক্রি বাবদ এই টাকাগুলো গতকাল দিয়ে গেছে, তো তোমায় দিতে ভুলে গেছিলাম। এই সন্দেহ দিলীপের আগেই হয়েছিল, কিন্তু ছেলেকে সে কিছু বলেনি। দরজার বাইরে পায়ের নুপুরের আওয়াজে টের পেয়ে বুঝল বাইরে বড় বৌমা দাঁড়িয়ে আছে। তাকে ভেতরে ডেকে নিয়ে তার হাতে টাকাগুলো গুজে দিয়ে বলল, টাকাটা তোমার কাছে রেখে দাও, তোমারই দরকার পড়বে কয়দিন পরে। আজ রাতেই সে শুনেছে যে লালু মানে তার বড় ছেলে তার সন্তান সম্ভবা বউকে প্রশ্ন করছে যে সে কি খেতে চায়। কানে কালা বাবার সামনেই তারা নিজেদের মধ্যে রসালাপ করছিল। টাকাটা নিয়ে দুজনে বেরিয়ে যেতেই কানে এলো, বাবা, নীল সেটার পেটে পেটে এত বুদ্ধি না গো, বেশ করেছ। তবে এবার তুমিও একটু রাসবাড়ি থেকো। ঘুমাতে দেবে না বুঝি? বলে আলো নিভিয়ে দিলীপ শুয়ে পড়ল। ঘরের জানালা দিয়ে এক রাশ ঠান্ডা বাতাস বয়ে গেল বাইরে। পরদিন সন্ধ্যা পেরিয়ে যাবার পর দিলীপ নদীর পাড়ে নন্দর কাছে গিয়ে সব খুলে বলল। নন্দ চুপ করে সব শুনল, কিন্তু কিছু বলল না। কেবল হাত বাড়িয়ে কানের মেশিনটা নিয়ে দেখল একবার, তারপর সেটা ওর হাতে ফেরত দিয়ে চালা ঘরে ঢুকে ট্রাঙ্ক খুলে
এক জোড়া শাঁখাপলা বার করে নিয়ে আসলো। বলল, আমার বউয়ের, ওর হাতের থেকে আমি এটা খুলে নিয়েছিলাম চিতায় শোয়ানোর আগে। এটা যখনই হাতে নিই মনে হয় ও আমার সামনেই আছে। একমাত্র এখানেই আমি ওর অস্তিত্ব টের পাই, অন্য কোথাও নয় রে। নন্দ, তুই এই যন্ত্রটা কানে লাগিয়ে দেখ তো, কিছু শুনতে পাস কিনা। ধুর, আমি কি তোর মতো কালা নাকি? আরে লাগা না, দেখি না কি হয়। বলছিস? তাহলে দে লাগিয়ে। পাগল, দাঁড়া একটা বিড়ি খেয়ে নি, তারপর লাগাচ্ছি। এরপর যন্ত্রটা নন্দর কানে লাগিয়ে তার দিকে তাকিয়ে চুপ করে বসে রইল দিলীপ। নন্দ তার পাশে বসে এক মনে ভাবতে থাকে তার সেই চাঁদপানা ঘোমটা পড়া জীবন সঙ্গিনীকে, যাকে সে নিজের হাতে চিতায় পুড়িয়ে ছাই করে দিয়েছে। একটু পরেই তার দু চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। তবে সে অশ্রু দুঃখের নয়, আনন্দের। অনেক দিন পরে নিজের প্রিয়জনকে ফিরে পেলে যে আনন্দ হয়, সেই আনন্দ এখন তার চোখে মুখে। সেখান থেকে সরে আসে দিলীপ। থাক, এতকালের বিচ্ছেদ কাটিয়ে স্বামী স্ত্রীর পুনর্মিলনের মাঝে সে আর থাকতে চায় না। কানা দামোদর আজ তার জল ধরে রাখতে পারছে না। নদীর কানায় কানায় জল এ কদিনের বৃষ্টিতে বেশ বেড়ে গেছে। পাড়ে এসে আকাশের দিকে তাকিয়ে দিলীপের মনে হলো আকাশটা যেন লাল হয়ে আছে। আবার মনে হয় জোরে বৃষ্টি নামবে। একটু বাদে নন্দ এসে মেশিনটা ওর হাতে দিয়ে বলল, বাড়ি যা দিলীপ, বৃষ্টি নামবে। মেশিনটা কানে লাগাতেই ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ সে শুনতে পেল। সেই শব্দের সাথে যেন ভেসে এলো সৌদামিনীর গলা। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, সবাইকে নিয়ে স্কুল বাড়ির দোতলায় উঠে যাও। ডিবিসির জল ছেড়েছে, একটু বাদেই বন্যা আসবে। এই সময় গায়ে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেই দিলীপ দৌড়তে শুরু করলো। হুড়মুড় করে বাড়ি এসে সবাইকে জানালো ডিবিসির জল ছাড়ার কথা। অন্যদিন হলে তার কথা এরা কতটা শুনতো কে জানে, কিন্তু আজ আর কেউ তার কথা অমান্য করল না। বাড়ির সবাইকে স্কুলের দিকে রওনা করিয়ে সে ডাকাডাকি করে গ্রামের আরো 5টা লোককে খবর দিতে গেল। প্রথমে কেউ তার কথায় বিশেষ আমল না দিলেও একজন ছুটতে ছুটতে এসে জানালো উদয়নারায়ণপুরে ইতিমধ্যেই বন্যার জল ঢুকতে শুরু করেছে। এবার সবাই হাতের কাছে যা পেল তল্পিতল্পা গুটিয়ে ছুটল গ্রামের দোতলা স্কুল বাড়ির দিকে। দিলীপ কিন্তু গ্রামের শ্মশানের দিকে ছুটল। গিয়ে দেখল এইদিকে নন্দও তার পোঁটলা নিয়ে রেডি। বলল, কানা দামোদরের জল বাড়তেই আমি বুঝতে পেরেছি আজ জল ঢুকবে। চল চল। দুই বন্ধু যখন নদীর পাশ দিয়ে আসছিল, দেখল রাস্তাতেও হাঁটু অবধি জল উঠে এসেছে। এখন আর কানা দামোদরকে আলাদা করে চেনা যাচ্ছে না। ওরা যখন প্রায় স্কুল বাড়ির কাছে চলে এসেছে, পুরনো মরা কৃষ্ণচূড়া গাছটার সামনে এসে হঠাৎ দিলীপ বলল, নন্দ, তুই এগো, আমি আসছি। কি বলিস কি? এখন আবার কোথায় যাচ্ছিস? আমার ঘরে একটা জিনিস ফেলে এসেছি ওখানে। কি এমন দরকারি জিনিস যে এই বন্যার মধ্যে তোকে যেতে হবে? সৌদামিনীর বিয়ের বেনারসি শাড়ি আর ওর একটা ছবি রয়ে গেছে রে ট্রাঙ্কে। ওটা না নিয়ে আসলে জিনিসগুলো জলে নষ্ট হয়ে যাবে।
না না, আমিও যাচ্ছি। না না, একেবারেই না। তোর কিছু হলে আমি আর বাঁচবো না রে। জল ঢুকতে শুরু করেছে যে। তুই স্কুল বাড়িতেই যা, আমি ঠিক ফিরে আসব। দিলীপ আর উত্তরের অপেক্ষা না করে উল্টো দিকে রওনা হলো। তাদের বাড়িটাও যে নদীর কাছে, এদিকটায় জল এতক্ষণে কোমর অবধি ছাড়িয়ে উঠছে। দলে দলে মানুষজন তার উল্টো দিকে স্কুল বাড়ির দিকে যাচ্ছে। মানুষ, গরু, হাঁস, মুরগি, কুকুর, বেড়াল সব চলছে প্রাণের দায়ে এই তুমুল বৃষ্টি মাথায় নিয়ে। একজন তাদের দিলীপকে দেখে হাঁক পারল, খুড়ো, ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের খবর দিয়ে আবার গ্রামের দিকে চললে কোথায়? দিলীপ কোনো জবাব না দিয়ে বাড়ির পথ ধরল। এদিকের জমিটা বেশ নিচু, সামান্য বর্ষাতেই জল জমে যায়। সে যাকে তাড়াতাড়ি তো পৌঁছানো দরকার এখন। বুক অবধি জল পেরিয়ে এগোতে লাগলো সে। এমন সময় কানে এলো ফিস ফিস করে সেই কণ্ঠস্বর, আবার এ দিক পানে এলে কেন গো? তোমার ছবি আর বিয়ের বেনারসিটা ফেলে এসেছি। সে থাক না, তুমি স্কুলে ফিরে যাও। সে হয় না গো, ওইটা তোমার একমাত্র স্মৃতি। আমি তো তোমার সাথেই আছি গো, দোয়াই আমার, কথা শোনো। সারা জীবন তোমার সব কথা শুনেছি, এবার আমার এই কথাটা শুনতেই হবে। কি কথা? জল বাড়ছে, তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। অন্ধকারে ঠিক টাওয়ার করে উঠতে পারছি না। ঠিক আছে, তাই হবে। তাও ভালো, তাদের উঁচু ভিটে আর ট্রাঙ্কটাও উপরে তোলা আছে। পাশ থেকে কানে আসলো সৌদামিনীর নির্দেশ, একটু ডানে যাও, সামনে একটা উঁচু ডাঙা পাবে। কথা মতো তাই করল দিলীপ। এভাবেই একসময় বাড়িতে পৌঁছে গেল সে। চেনা বাড়ির মধ্যে সেই ট্রাঙ্কটা খুঁজে পেতে অসুবিধা হলো না। একটা প্লাস্টিকের ব্যাগে শাড়ি আর ফটোটা ঢুকিয়ে হাতের সামনে একটা মশারির দড়ি দিয়ে বেশ করে বেঁধে নিল সেটা। তারপর ঘরের বাইরে বেরিয়ে দেখল জলের দুরন্ত স্রোত তার বাড়ির সামনে দিয়ে বয়ে যাচ্ছে। একটু ইতস্তত করল সে। কানে এলো, বাঁদিকে কিন্তু একটা গর্ত আছে, সাবধান। আবার জলে নামল দিলীপ, কখনো হেঁটে, কখনো সাঁতার কেটে। সৌদামিনীর বলা নির্দেশ মতো সে এগিয়ে চলল। জলের স্রোত ক্রমশ বাড়ছে, বারবার ভেসে এসে তার পথ আটকাচ্ছে রাজ্যের আবর্জনা। তখন আর তার নিজের মাথা কাজ করছে না, সে যেন একটা পুতুল মাত্র। শোনা মাত্রই জলের মধ্যে নিজের মাথা ডুবিয়ে দম বন্ধ করল সে। মাথার উপর একটা গাছের ডালের আঘাত লাগলো, তবে জলের তলায় বাড়িটা লাগলো আলতো করে। জল থেকে মাথা তুলে সে দেখল সেই পুরনো শুকনো মরা কৃষ্ণচূড়া গাছটা জলের উপর ভেসে চলেছে। গত বছর কালবৈশাখী ঝড়ে গাছটা বাজ পড়ে মরে গিয়েছিল স্কুল মাঠের সামনে, তবে মাথা নিচু করেছিল বলে রক্ষে, না হলে আজ তার মহা বিপদ হয়ে গেছিল একটু আগে। ওই তো স্কুল বাড়ি, কিন্তু সামনে নিচু মাঠ, খরস্রোতা জল প্রায় চিবুক ছুঁই ছুঁই। ছাদের থেকে একদল লোক তার মুখে টর্চের আলো ফেলছে, কি যেন চিৎকার করে বলছে তারা। কিন্তু দিলীপ যে কিছুই স্পষ্ট শুনতে পাচ্ছে না। আশপাশটা হঠাৎই যেন নিস্তব্ধ হয়ে গেছে তার কাছে। এর মধ্যে বৃষ্টির বেগ বেড়েছে। মাথার প্লাস্টিক প্যাকেটে টপ টপ করে জলের ফোঁটার আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু অঝোর ধারায় যে বৃষ্টি পড়ছে সেটা সে ভালোই বুঝতে পারছে। সে চিৎকার করে উঠল, সৌদামিনী, সৌদামিনী, কোথায় গেলে? ও সৌদামিনী! কিন্তু কোনো উত্তর এলো না। তার মনে হলো
তার চারপাশে জলের মধ্যে একটা চোরা ঘূর্ণি উঠেছে। শরীর আর দিচ্ছে না, এবারে তবে বোধহয় তলিয়ে যাবে সে। কিন্তু তখনই ঠিক তার সামনে জলের তলা থেকে একটা কালো হাত বেরিয়ে এলো, তারপর একটা মাথা। নারী মূর্তি ঠিক দেখা না গেলেও বুড়ো দিলীপের বুঝতে অসুবিধা হলো না যে সেটা কার। এই মূর্তির চেহারা তার খুব চেনা। সে অস্ফুটে বলল, সৌদামিনী। সেই কালো ছায়া মূর্তিটা এবার তার একটা হাত বাড়িয়ে দিয়ে দিলীপের হাতটা ধরে একটা হ্যাঁচকা টান মারল। স্রোত কাটিয়ে একটু শান্ত জলে এসে পড়ল সে। সেই মূর্তি তার হাত ধরে এখনো টেনে নিয়ে যাচ্ছে মাঠ পেরিয়ে। একটু পরেই পায়ের তলায় মাটি ঠেকল দিলীপের। প্রায় কোমর জলের কাছাকাছি উঠে এলো সে। এখানে আর স্রোতের তেমন জোর নেই। মূর্তিটা এবার ঘুরে দাঁড়িয়ে হাত তুলে তর্জনীটা তার কানের দিকে তুলে ধরল। সে সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দেখল কানে আর মেশিনটা নেই। তার মানে সে যখন প্রাণ বাঁচানোর জন্য জলে ডুব দিয়েছিল, তখনই স্রোতে তার কান থেকে মেশিনটা খুলে পড়ে গেছে। হতভম্বের মতো কোমর জলে দাঁড়িয়ে রইল সে। সেই মূর্তি কখন যেন অদৃশ্য হয়ে গেছে। একেবারে স্কুল বাড়ির উঠোনের সামনে এসে পড়েছিল দিলীপ। তাকে দেখে নন্দ স্কুল বাড়ির ছাদ থেকে নেমে এসে তার পাশে এসে বলল, কিরে, হাঁপিয়ে গেছিস নাকি? এই নে, দড়িটা ধর, নে, আস্তে আস্তে আয় 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 আয়। কয়েক পা গেলেই হাঁটু জল, আসতে আর অসুবিধে হবে না। হারু এক মনে কথাগুলো বলে গেলেও দিলীপের কানে সেগুলো এক বিন্দুও ঢুকছিল না। সে তখন জলের মধ্যে অসহায়ের মতো খুঁজে বেড়াচ্ছিল সেই নারী মূর্তিটাকে। আপনারা শুনলেন সাগর কুমার পাঠকের লেখা বর্ধমানের রাতের ভয়। দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্র্যাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সমৃদ্ধা দাস, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, এআর এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, বাপ্পা মাঝি, ওয়ান্ডারার কমিউনিটি, রোহিত প্রধান, জয়ন্ত ঘোষ, ইন্ট বুদ্ধদেব, কুশ মণ্ডল, রশনি .14, লেটস বিগন, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস ইএক্সি, PS, অগ্নিম বক্সি, প্রদীপ রয়, হরিদাস কীর্তনিয়া, অভিজিৎ ভগত, ফোর্ট ব্লিট ফিঞ্চ, সায়ন পাল, অয়ন সাহা, নীলকান্ত বেরা, আরিফ মণ্ডল, অঙ্কন, প্রদীপ পাত্র, ASR, সুব্রত জানা, দেবাশিস ভাবুক, এলোরা দত্ত রয়, SK আলিম, আরিফা খাতুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে শুনছেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গল্পটা কেমন লাগলো স্পেসিফিক্যালি সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে শেষ হচ্ছে আজকের পর্ব, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।